আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, পরিবারের সকলকে নিয়ে নিরাপদে আছো। আমাদের আজকে ক্লাস হলো অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু বিবিএ ফোর্থ ইয়ারের সাথে আজকে আমার ক্লাস। আমরা গভর্নমেন্টাল অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করছিলাম। আমাদের আজকের টপিক হলো ট্রাস্ট ফান্ড। হ্যাঁ, এজেন্সি ফান্ড আমরা গত ক্লাসে পড়েছি, আজকে আমরা ট্রাস্ট ফান্ড পড়বো। তাহলে দেখো, টপিক হলো আমাদের ট্রাস্ট ফান্ড। আমরা এই যে ছকটা আমাদের ছিল, এখানে আমরা ফিডিউশিয়ারি ফান্ডের হেডে দুটো ছিল এজেন্সি আমরা পড়েছি। আজকে আমরা ট্রাস্ট ফান্ড পড়বো। ট্রাস্ট ফান্ডের আন্ডারে দেখো ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড, পেনশন ট্রাস্ট ফান্ড আর প্রাইভেট পারপাস ট্রাস্ট ফান্ড, এই তিনটা ট্রাস্ট ফান্ড আছে। আমরা আজকে চেষ্টা করব ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ডটা, এটা নিয়ে আলোচনা শুরু করতে, শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। একদম প্রথমেই দেখিয়ে নিই একটু সেই একই টেবিল, যে ফিডিউশিয়ারি ফান্ড স্টেটমেন্টের ক্ষেত্রে ইকোনমিক রিসোর্সেস, আমাদের মেজারমেন্ট ফোকাস হলো ইকোনমিক রিসোর্সেস, আর বেসিস অফ অ্যাকাউন্টিং হলো অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। এটা তো আমরা প্রতি ক্লাসেই প্রায় এটা দেখছি। আচ্ছা, এরপরে আসো আমরা ট্রাস্ট ফান্ড নিয়ে পড়ি। তাহলে ট্রাস্ট ফান্ডে আমরা তিনটা হেড দেখলাম, একটা হলো ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড, একটা পেনশন প্রাইভেট পারপাস ট্রাস্ট ফান্ড, আর একটা হলো আমাদের পেনশন ট্রাস্ট ফান্ড। তাহলে তিনটা ট্রাস্ট ফান্ড আমাদের এই ট্রাস্ট ফান্ডের হেডে আন্ডারে তিনটা ক্যাটাগরি আমরা পেয়েছি। আজকে আমরা ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড সম্পর্কে পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে ট্রাস্ট ফান্ড সম্পর্কে কিছু কথা আছে। দেখো, ফান্ড হ্যাভ বিন ক্রিয়েটেড, কখন ক্রিয়েট করা হচ্ছে? টু অ্যাকাউন্ট ফর অ্যাসেট রিসিভ বাই দ্য গভর্নমেন্ট। ঠিক আছে, যখন গভর্নমেন্ট অ্যাসেটটা রিসিভ করছে কি হিসেবে? ট্রাস্ট এগ্রিমেন্ট হিসেবে। ঠিক আছে, ট্রাস্ট এগ্রিমেন্টে যখন গভর্নমেন্ট কোনো অ্যাসেট রিসিভ করে এবং এই অ্যাসেটটা থেকে দেখো বলছে যে অ্যাসেট আর টু বি ইনভেস্টেড টু প্রডিউস ইনকাম টু বি ইউজড ফর স্পেসিফাইড পারপাস। ঠিক আছে, তাহলে এটা একটা স্পেসিফাইড পারপাসে এই যেই অ্যাসেটটার ট্রাস্ট ফান্ড ট্রাস্ট এগ্রিমেন্টের মাধ্যমে যে অ্যাসেটটা গভর্নমেন্ট রিসিভ করলো, সেই অ্যাসেটটা আবার ব্যবহৃত হবে কি, আবার কোথাও ইনভেস্টেড হবে এবং প্রডিউস ইনকাম প্রডিউসের জন্য, এবং এটা আবার ইউজড হবে কোনো স্পেসিফাইড পারপাসে। দেখো কি হতে পারে, জেনারেলি কালচারাল আর এডুকেশনাল পারপাসে সাধারণত এটা ব্যবহৃত হয়। আচ্ছা, আর জিএসবি স্ট্যান্ডার্ড ইন্ডিকেটস দ্যাট যে ফিডিউশিয়ারি ফান্ডস ক্ষেত্রে বলেছে আর ইউজড ওয়েন ট্রাস্ট বেনিফিট আদার্স। ঠিক আছে, ফিডিউশিয়ারি ফান্ড আমরা কখন ব্যবহার করি? এটা আমরা এজেন্সি ফান্ডের ক্ষেত্রে আমরা জিনিসটা দেখেছি যে জিএসবি রিকোয়ারমেন্ট হলো যে এই ফিডিউশিয়ারি ফান্ডটা ব্যবহৃত হবে যখন ট্রাস্ট বেনিফিটস আদার, অন্যান্যকে, গভর্নমেন্টকে না, গভর্নমেন্টের বাইরে অন্য কোনো থার্ড পার্টিকে, এক্সটার্নাল পার্টিসকে বেনিফিট করছে। আদার্স মিনস সাচ অ্যাজ ইন্ডিভিজুয়ালস, অর্গানাইজেশন আর আদার গভর্নমেন্টস। ঠিক আছে, তাহলে কোনো ইন্ডিভিজুয়ালস অথবা কোনো অর্গানাইজেশন অথবা আদার গভর্নমেন্টের বেনিফিটের জন্য গভর্নমেন্ট যখন ট্রাস্টি হিসেবে কাজ করবে, তখনই আমরা এই ট্রাস্ট ফান্ডটা ব্যবহারটা দেখব। এই ফিডিউশিয়ারি ফান্ডে আমরা এটাকে ব্যবহার করব। এছাড়া অন্যান্য ক্ষেত্রে আমরা দেখবো যে এজেন্সি হিসেবে জিনিসটাকে আমরা এটাকে অ্যাকাউন্টেড করি। আচ্ছা, এরপরে আসলে আমরা ইনভেস্টমেন্ট পুলের মধ্যে দেখি। তাহলে এখানে কি বলা হচ্ছে যে অ্যাসেট রিসিভ করছে, এটা ইনভেস্ট করছে, সেখান থেকে ইনকাম আসবে এবং সেই ইনকামটা একটা স্পেসিফিক পারপাসে ব্যবহৃত হবে। তাহলে একটা ইনভেস্টমেন্ট পুলের উদাহরণ দিয়ে আমরা এই ট্রাস্ট ফান্ডের বিষয়টা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে দেখো কি বলছে, ইফ দ্য ইনভেস্টমেন্ট পুল ইজ অ্যান এক্সটার্নাল ইনভেস্টমেন্ট পুল, মানে এই ইনভেস্টমেন্ট পুলের মধ্যে যদি এক্সটার্নাল ইনভেস্টমেন্ট পুল হয়, অর্থাৎ এখানে যদি পার্টিসিপেটিং ফান্ড আর অল উইদিন দ্য সেম গভর্নমেন্ট, মানে গভর্নমেন্ট নিজের কাজের জন্য ইনভেস্টমেন্ট পুলে কোনো দায়িত্ব প্রদান করেছে, তাহলে সেই ক্ষেত্রে অ্যান এজেন্সি ফান্ড মে বি ইউজড। ঠিক আছে, এজেন্সি ফান্ড ইউজ হবে টু অ্যাকাউন্ট ফর দ্য ইনভেস্টমেন্ট ইন দ্য পুল। এখানে এজেন্সি ফান্ড ব্যবহৃত হবে। আর এমন যদি হয় যে এখানে এক্সটার্নাল পার্টিস, ঠিক আছে, এই ইনভেস্টমেন্ট পুলটা ইউজড হচ্ছে কি হচ্ছে, দ্য ইনভেস্টমেন্ট পুল হ্যাজ এক্সটার্নাল পার্টিস, মানে আদার গভর্নমেন্ট অর অর্গানাইজেশন আউটসাইড দ্য গভর্নমেন্ট, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেট দ্য পুল। অ্যান্ড এক্সটার্নাল ইনভেস্টমেন্ট পুল ইজ ইউজড, তাহলে একটা এক্সটার্নাল ইনভেস্টমেন্ট পুল তখন ব্যবহৃত হবে, এবং এই ক্ষেত্রে সাধারণত আমরা ট্রাস্ট ফান্ড এটা ব্যবহার করি, অ্যাকাউন্টেড করি। তাহলে দেখো কি বলেছে, জিএসপি স্ট্যান্ডার্ড রিকোয়ার দ্যাট অ্যান ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড বি ইউজড to account for the asset liabilities, net asset and changes in net asset
corresponding to the equity of the external participants. ঠিক আছে, তাহলে আমরা কি করব, এক্সটার্নাল পার্টিসিপেন্টসের যে অ্যাসেট লায়াবিলিটিস এবং যে চেঞ্জেস ইন নেট অ্যাসেট এটাকে অ্যাকাউন্টেড করার জন্য আমরা কি ব্যবহার করব, অ্যান ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড ব্যবহার করব। তাহলে এটা এক্সটার্নাল পার্টিসের জন্য। আর ইন্টারনাল যদি গভর্নমেন্টে যদি ইনভেস্টমেন্ট পুলে কোনো ইনভেস্টমেন্টের দায়িত্ব দিচ্ছে, সেক্ষেত্রে আমরা এজেন্সি ফান্ড হিসেবে সেই ইনভেস্টমেন্ট পুলটাকে ব্যবহার করব। আচ্ছা, দ্য অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড ইউজেস ইকোনমিক রিসোর্সেস মেজারমেন্ট অ্যান্ড দ্য অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। এটা তো আমরা প্রথমেই দেখে নিয়েছি। ফিডুশিয়ারি ফান্ডে আসলে ইকোনমিক রিসোর্সেস আমরা ব্যবহার করছি এবং অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং আমরা ইউজ করেছি। তবে এজেন্সি ফান্ডের ক্ষেত্রে আমরা দেখেছি যে এই যে চেঞ্জেস ইন নেট অ্যাসেট এই বিষয়টা ছিল না। এজেন্সি ফান্ডের ক্ষেত্রে আমরা কি দেখেছি যে অ্যাসেটস ইকুয়ালস টু লায়াবিলিটি। সে যে রিসিভেবলসগুলো পাচ্ছে, যেমন ট্যাক্স এজেন্সি ফান্ডের ক্ষেত্রে আমরা দেখেছি যে রিসিভেবল সেগুলো সে পেয়েছে, যে ট্যাক্সগুলো সে কালেক্ট করেছে, সেটা আবার তার একটা লায়াবিলিটির সাথে সাথে তৈরি হয়ে গেছে, যেটা কাউকে আবার তাকে রিমিট করে বা প্রদান করে দিতে হবে। ঠিক আছে, তাহলে ওখানে আমরা এজেন্সি ফান্ডের ক্ষেত্রে কিন্তু কোনো এই যে চেঞ্জেস ইন নেট অ্যাসেট ফান্ড ইকুইটির কোনো স্কোপ সেখানে ছিল না। কিন্তু আমাদের এখানে আমরা দেখব যে ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ডের ক্ষেত্রে আমরা এক্সটার্নাল পার্টিসের জন্য যখন ইনভেস্টমেন্ট পুলটি ব্যবহৃত হচ্ছে, তখনই কিন্তু আমরা ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড এটাকে আমরা ব্যবহার করছি। এবং এই ক্ষেত্রে আমরা কি করছি, এই যে আমাদের এক্সটার্নাল পার্টিসের অ্যাসেট লায়াবিলিটিস অ্যান্ড চেঞ্জেস ইন নেট অ্যাসেট এগুলোকে আমরা অ্যাকাউন্টেড করছি। আচ্ছা, তাহলে এরপরে দেখো কি বলা আছে, যে দ্য ফিনান্সিয়াল ইনফরমেশন ফর ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড ইজ রিপোর্টেড অনলি ইন দ্য ফিডিউশিয়ারি ফান্ড। ঠিক আছে, অনলি ইন দ্য ফিডিউশিয়ারি ফান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আমাদের ফিডিউশিয়ারি ফান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্টের কথাই ছিল তাই, যেটা শুধুমাত্র ফিডিউশিয়ারি ফান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্টে এটাকে রেকর্ড করা হয়। আমাদের যে গভর্নমেন্ট ওয়াইড ফিনান্সিয়াল স্টেটমেন্টে কিন্তু এটার কোনো রিপোর্টিং হচ্ছে না। সেই জন্য আমরা গভর্নমেন্ট ওয়াইড অ্যাক্টিভিটিসে কী জার্নাল হয় সেটা আমরা এখানে পাবো না। ঠিক আছে, তাহলে এটা আমাদের অবশ্য যে এজেন্সি ফান্ডের ক্ষেত্রেও আমরা এটা দেখেছি। আচ্ছা, ক্রিয়েশন অফ অ্যান ইনভেস্টমেন্ট পুল, দেখো এটা কি হচ্ছে, যে আর্নিং অন পুল ইনভেস্টমেন্ট অ্যান্ড চেঞ্জেস ইন ফেয়ার ভ্যালু অফ ইনভেস্টমেন্ট আর অ্যালোকেটেড টু দ্য পার্টিসিপেন্ট হ্যাভিং অ্যান ইকুইটি ইন্টারেস্ট ইন দ্য পুল ইন প্রপোর্শন টু দ্য রিলেটিভ কন্ট্রিবিউশন টু দ্য পুল। তাহলে এই যে রিলেটিভ কন্ট্রিবিউশন, এক একজন পার্টিসিপেন্ট কিভাবে এখানে ইনভেস্টমেন্টটা করেছে, তাদের যে প্রপোর্শনটা তৈরি হয়ে গেছে সেই অনুযায়ী যে আর্নিংসগুলো হবে, যে ইনভেস্টমেন্টের উপর যে আর্নিংসগুলো হবে, বা ইনভেস্টমেন্টের অ্যাসেটের ক্ষেত্রে কী হয়, যে আমরা দেখবো যে ফেয়ার ভ্যালু চেঞ্জ হয়, ফেয়ার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। তাহলে এই ফেয়ার ভ্যালু চেঞ্জ হওয়ার জন্য যে আপস বা ডাউনসটা হচ্ছে, এটাকে আমরা যে অ্যামাউন্ট আমরা পাবো সেটাকেও আমরা এই প্রপোর্শনেটলি ডিস্ট্রিবিউট করে দিব। তাহলে আমরা এখানে দেখবো যে দুটো জিনিস, একটা হলো অ্যাসেটের বা ইনভেস্টমেন্টের কোনো ফেয়ার ভ্যালুর চেঞ্জ হলে সেটাকে আমরা ডিস্ট্রিবিউট করে দেব এই অ্যামাং দ্য ইকুইটি, তারা যেভাবে প্রপোর্শনেটলি কন্ট্রিবিউট করেছে সেভাবে। আর যে ইনভেস্টমেন্ট আর্নিংসটা, ইন্টারেস্ট যেটা আমরা পাবো, সেটাকেও আমরা প্রপোর্শনেটলি ডিস্ট্রিবিউট করে দেব। আচ্ছা, এরপরে কি বলেছে, টু এনশিওর অ্যান ইকুইটেবল ডিভিশন অফ আর্নিংস। ইকুইটেবল ডিভিশনটাকে আমরা যদি এনশিওর করতে চাই, অ্যান্ড চেঞ্জেস ইন ফেয়ার ভ্যালু, ফেয়ার ভ্যালুর যে চেঞ্জটা হচ্ছে, আর্নিংস এবং ফেয়ার ভ্যালুর যে চেঞ্জটা আছে, এটাকে আমরা যদি ইকুইটেবল ডিভিশন করতে চাই, তাহলে কি হবে, ইট ইজ নেসেসারি টু রিভ্যালু ফান্ড অ্যাসেট। ঠিক আছে, ওয়েন এভার কন্ট্রিবিউশন টু দ্য পুল অর ডিস্ট্রিবিউশন ফ্রম দ্য পুল অকার। তাহলে যদি এমন হয় যে পুলে নতুন কেউ কন্ট্রিবিউট করছে, নতুন কোনো পার্টিসিপেন্ট, অথবা কোনো পার্টিসিপেন্ট টাকা তুলে নিচ্ছে, হ্যাঁ, উইথড্রলস করছে বা তাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু ফান্ড অ্যাসেটকে রিভ্যালু করা প্রয়োজন। এবং সেই সময় যে ইন্টারেস্ট, যে আর্নিংস বা কোনো যদি ফেয়ার ভ্যালুর কোনো চেঞ্জ থাকে, সেটাকে আমরা ডিভিশন করে দেবো, সেটাকে আমরা ডিস্ট্রিবিউট করে দেবো। ডিস্ট্রিবিউট করলে আমাদের এটা ইকুইটেবল ডিভিশনটা কনফার্ম করতে পারবো আমরা। আচ্ছা, এরপরে বলছে ইচ ফান্ড অফ দ্য স্পন্সরিং গভর্নমেন্ট অ্যান্ড এক্সটার্নাল পার্টিসিপেন্ট দ্যাট contributes investment to the pool should debit equity in pool investment। ঠিক আছে, or some similar account। তাহলে আমরা দেখবো কি, যে যারা পার্টিসিপেন্ট যারা এই ইনভেস্টমেন্ট পুলে যারা পার্টিসিপেট করলো, তারা তাদের অ্যাকাউন্টে কি করে, তাদের অ্যাকাউন্টে এই ডেবিট করছে ইকুইটিকে। ঠিক আছে, এবং ক্রেডিট করছে যে ইনভেস্টমেন্টগুলো, রেসপেক্টিভ যে ইনভেস্টমেন্টগুলো আছে সেগুলোকে। যেমন ক্রেডিট দ্য ইনভেস্টমেন্ট were previously marked as
ক্রেডিট দ্য ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ফর দ্য ক্যারিং ভ্যালু। তাহলে সেই সময় যে ভ্যালুতে ইনভেস্টমেন্টটা সে করলো ঠিক সেই সময় আমরা সেই হিসেবে এখানে ক্রেডিট করা হবে। এবং ক্যারিড ভ্যালু মানে হলো কস্ট অর ফেয়ার ভ্যালু অফ দ্য অ্যাট দ্য টাইম দ্য ইনভেস্টমেন্ট ওয়ার প্রিভিয়াসলি মার্কড অর ফেয়ার ভ্যালু টু ফেয়ার ভ্যালু। তাহলে ঠিক যে সময়ে ইনভেস্টমেন্টটা করা হলো এই ইনভেস্টমেন্ট পুলে, সেই সময় এই ইনভেস্টমেন্টের যে কস্ট প্রাইস অথবা যেটা ফেয়ার ভ্যালু যেটাই হোক সেটাকে আমরা রেকর্ড করব সেই রেসপেক্টিভ সেই অ্যাকাউন্টগুলোতে। এবং সেখানে আমরা ডেবিট করব ইকুইটি ইন পুল ইনভেস্টমেন্ট আর ক্রেডিট করব আমরা সেই রেসপেক্টিভ অ্যাসেটগুলোকে বা ইনভেস্টমেন্টগুলোকে। আচ্ছা, আরেকটা কথা এখানে বলা আছে ক্রেডিট আর ডেবিট আমাদের দেখো অ্যান্ড ক্রেডিট আর ডেবিট রেভিনিউ চেঞ্জেস ফেয়ার ভ্যালু অফ দ্য ইনভেস্টমেন্ট। এবং পরবর্তীতে এই যে ফেয়ার ভ্যালু যে চেঞ্জটা হলো এই চেঞ্জটাকে আমরা কি করি, আমরা এই রেভিনিউ হিসেবে রেকর্ড করা হয়। অর্থাৎ যদি ইনভেস্টমেন্ট ফেয়ার ভ্যালুটা ইনক্রিজ করে তাহলে আমাদের এখানে ডেবিট বা ক্রেডিট বলা হয়, তাহলে আমাদের রেভিনিউ তখন ক্রেডিট হবে। কিন্তু যদি ফেয়ার ভ্যালুটা কমে যায় তাহলে আমরা তখন এই রেভিনিউকেই কিন্তু আবার ডেবিট করবো, নট এক্সপেন্ডিচার। ঠিক আছে, রেভিনিউর একটা কন্ট্রা আইটেম আমরা ব্যবহার করব যে এটা যখন ইনভেস্টমেন্টের ফেয়ার ভ্যালুটা ইনক্রিজ করছে তখন এই রেভিনিউকে আমরা ক্রেডিট করছি, আবার যখন ইনভেস্টমেন্টের ফেয়ার ভ্যালুটা ডিক্রিজ করছে তখন এই রেভিনিউকে আবার ডেবিট করছি। ঠিক আছে, তাহলে এভাবে আমরা জার্নালগুলো করে থাকি রেসপেক্টিভ যেই যারা পার্টিসিপেন্ট তাদের। ঠিক আছে, যারা পার্টিসিপেন্ট তাদের অ্যাকাউন্টে আমরা এভাবে তাদের বইতে আমরা এভাবে রেকর্ড করছি। আমরা একটা এক্সাম্পল দেখবো তখন আর একটু ক্লিয়ার হয়ে যাবে। একটা এক্সাম্পল দেখো, এটা কি বলেছে, অন জানুয়ারি 10, 2011 2011 সালের জানুয়ারি মাসে 10 তারিখ Drew country decided to create a new investment pool to be accounted for an investment trust fund. তাহলে একটা কান্ট্রি ডিসাইডেড টু ক্রিয়েট এ নিউ ইনভেস্টমেন্ট পুল, তার একটা তৈরি করবে ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ডের জন্য। দ্য ইনিশিয়াল পার্টিসিপেন্ট ইন দ্য পুল আর কান্ট্রিজ ওন ডেট সার্ভিস। তাহলে সেই ইনভেস্টমেন্ট পুল মানে তো কালেকশন অফ ইনভেস্টমেন্ট, মানে অনেকগুলো পার্টিসিপেন্টের ইনভেস্টমেন্ট নিয়ে তারা ডিল করে। তাহলে এখানে একজন পার্টিসিপেন্ট হলো কান্ট্রিজ ওন ডেট সার্ভিস, সেই ডেট সার্ভিসের জন্য ইনভেস্টমেন্ট করা হয়েছে, তাহলে এটা ইন্টারনাল হবে না যেহেতু কান্ট্রিজ ওন ফান্ড। অ্যান্ড টু এক্সটার্নাল পার্টিসও দুজন ছিল, একটা হলো দ্য টাউন অফ ক্যালভিনস ডেট সার্ভিস ফান্ড আর একটা হলো অ্যান্ড দ্য ক্যালভিন ইন্ডিপেন্ডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট ক্যাপিটাল প্রজেক্ট ফান্ড। তাহলে এই দুটো হলো আমাদের এক্সটার্নাল পার্টিস, একটা হলো ক্যালভিনস ডেট সার্ভিস ফান্ড আর একটা হলো ক্যালভিনস ইন্ডিপেন্ডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট ক্যাপিটাল প্রজেক্ট ফান্ড। তাহলে দুজন হলো এক্সটার্নাল পার্টিস আর একটা হলো তাদের ইন্টারনাল, মানে কান্ট্রি ওন ডেট সার্ভিস, নিজেদের ওন ডেট সার্ভিস জন্য তারা ইনভেস্টমেন্ট পুল ব্যবহার করছে। দ্য ইকুইটি পার্টেনিং টু দ্য ডিউ কান্ট্রি ডেট সার্ভিস ফান্ড রিপ্রেজেন্ট অ্যান ইন্টারনাল ইনভেস্টমেন্ট পুল, যেটা আমরা বললাম। আর সো ইটস proportionate equity share of the investment pool asset are reported in the debt service fund for financial reporting purposes, not as part of the investment trust fund net asset. তাহলে এখানে আমরা দেখব যে এই যে চেঞ্জটা রেভিনিউ বা চেঞ্জটা এটা আমরা ডেট সার্ভিস ফান্ডের যে রেসপেক্টিভ যে ডেট সার্ভিস ফান্ড আছে সেখানে রিপোর্টেড হবে, কিন্তু এই ট্রাস্ট ফান্ডের আমাদের ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ডের নেট অ্যাসেটে কিন্তু এই চেঞ্জটা আসবে না। কারণ আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে আমাদের ইন্টারনাল যদি পার্টিস হয় তাদের জন্য এজেন্সি ফান্ড ব্যবহার করা হবে, আর এক্সটার্নাল পার্টিসের জন্য আমরা ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ডটা ব্যবহার করছি। তাহলে এজেন্সি ফান্ডের জন্য তো আমরা এর আগের ক্লাসে দেখেছি যে সেখানে কোনো শুধু অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি, সেখানে কোনো ফান্ড ইকুইটির জন্য কোনো জার্নাল হচ্ছে না, এবং এই যে চেঞ্জেস ইন নেট অ্যাসেটের যে কোনো মোট কথা কোনো রেভিনিউ বা এক্সপেন্ডিচার রেকর্ড হচ্ছে না ওখানে, অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি, এভাবে এজেন্সি ফান্ডটা চলে। তাহলে সেই জন্য বলছে যে যদি কোনো ধরনের চেঞ্জ আসে তাহলে সেই চেঞ্জটা কিন্তু প্রপোর্শনাল ইকুইটি শেয়ার অফ দ্য ইনভেস্টমেন্ট পুল অ্যাসেট আর রিপোর্টেড ইন দ্য ডেট সার্ভিস, মানে সেই রেসপেক্টিভ সেই ডেট সার্ভিস এটা রিপোর্টেড হবে। শুধুমাত্র যেটা আমাদের ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ডে মানে এক্সটার্নাল পার্টিসের জন্য যে অংশটুকু ততটুকুই আমরা শুধু দেখব আমাদের এই ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড। আমরা পাশাপাশি দেখবো এজেন্সি ফান্ড আর ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড দুটোকে আমরা পাশাপাশি দেখবো। The proportionate share of asset allocated to external parties, however, is properly reported in the financial statement of the investment trust fund. তাহলে এই যে
দ্য প্রপোর্শনাল শেয়ার অফ অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি যেটা অ্যালোকেটেড হচ্ছে এক্সটার্নাল পার্টিসের, সেটা কিন্তু আমরা কি করব, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ডে আমরা দেখাবো। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এখানে যে এক্সাম্পলটা আমরা শুরু করেছিলাম, এখানে যেটা বলা আছে যে অ্যাসেটের এটা দেওয়া আছে, কোন পার্টিস কিভাবে ইনভেস্টমেন্ট করেছে, কি ইনভেস্টমেন্ট করেছে সেটা দেওয়া আছে। আর এখানে প্রথম যে কলামটাতে ফেয়ার ভ্যালু 31st ডিসেম্বর 2010 এর ফেয়ার ভ্যালুটা দেওয়া আছে প্রত্যেকটা অ্যাসেটে। আর ফেয়ার ভ্যালু অ্যাট জানুয়ারি 10, 2011, ঠিক যে সময় ইনভেস্টমেন্ট পুলটা ক্রিয়েট হয়েছে আমাদের এক্সাম্পল অনুযায়ী। আর চেঞ্জ ইন ফেয়ার ভ্যালু মানে আমাদের এই কলাম 2 থেকে কলাম 1টা আমরা মাইনাস করে ওটা পেয়েছি। আর অ্যাক্রুড ইন্টারেস্ট মানে সেই সময় যখন ইনভেস্ট করা হলো তখন এই প্রত্যেকটা ইনভেস্টমেন্টের এগেনস্টে এই ইন্টারেস্টটা অ্যাক্রুড ছিল, মানে যখন ইনভেস্টমেন্টগুলো এই ইনভেস্টমেন্ট পুলের হাতে দেওয়া হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিংয়ের জন্য, তখন এই ইন্টারেস্টটা অ্যাক্রুড ছিল। ঠিক আছে, তাহলে এখানে দেখো কি আছে, ড্রিউ কান্ট্রি ডেট সার্ভিস ফান্ডে ক্যাশ এবং ইউএস এজেন্সি অব্লিগেশন, আর টাউন অফ কেলভিন ডেট সার্ভিসের মধ্যে ইউএস ট্রেজারি নোটস আর ইউএস এজেন্সি অব্লিগেশন, আর কেলভিন ইন্ডিপেন্ডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট ক্যাপিটাল প্রজেক্ট ফান্ডে হলো ইউএস এজেন্সি অব্লিগেশন আর রিপারচেস এগ্রিমেন্ট। ঠিক আছে, এগুলো সবই আমাদের মানে এগুলো সবই ইউএস টার্ম, আমাদের বিভিন্ন ইনভেস্টমেন্টের টার্ম এখানে বলা আছে। তাহলে এই হলো ছকটা। তাহলে ছকটা আমরা বিভিন্ন সময় জার্নাল করতে আমাদের লাগবে, তখন আমরা আবার এটা একটু দেখে নিব। আচ্ছা, আসলে এখানে বলছে at the time of due country investment pool is created, যখন ক্রিয়েট করা হলো, journal entries are required in the account of due country debt service fund, Kelvin, the town of Kelvin debt service fund, Kelvin independent school district capital project fund, প্রত্যেকটার মধ্যে কিন্তু and the investment trust fund to record creation of the fund। তাহলে আমরা এখানে এই যে প্রত্যেকটা যখন নাকি ক্রিয়েট হলো ইনভেস্টমেন্ট পুলটা, তাহলে এই যে তিনটা পার্টি এখানে আছে, একটা পার্টি হলো এক্সটার্নাল আর দুটো পার্টি হলো একটা পার্টি হলো ইন্টারনাল আর দুটো পার্টি এক্সটার্নাল। প্রত্যেকেই তার নিজের ফান্ডে কিন্তু এগুলো রেকর্ড করছে, এবং তার সাথে সাথে আমরা ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ডটা ক্রিয়েট হলো সেখানেও একটা রেকর্ডিং আমরা এখানে পাবো। আচ্ছা, তাহলে দেখো এখানে ডিউ কান্ট্রি ডেট সার্ভিস ফান্ডে আমরা কি রেকর্ডটা পাবো। ডিউ কান্ট্রি ডেট সার্ভিস ফান্ডে আমরা দেখো কি পাবো, আমাদের কি ছিল ডিউ আমরা যে টেবিলটা একটু দেখি। এখানে ডিউ কান্ট্রি ডেট সার্ভিস ফান্ডে ক্যাশ ছিল 10 লাখ টাকা অ্যাট দ্য টাইম অফ আমাদের মানে প্রথমে তাদের 31st ডিসেম্বরে। আর ইউএস এজেন্সি অব্লিগেশন হলো 1,33,73,000। ঠিক আছে, এবং এখানে ফেয়ার ভ্যালু আছে, ফেয়ার ভ্যালুটা চেঞ্জ হয়েছে, ইউএস এজেন্সি অব্লিগেশন 52,000 হয়েছে, আর অ্যাক্রুড ইন্টারেস্ট আছে 4,25,000। তাহলে এগুলোকে আমরা রেভিনিউ হিসেবে দেখাতে চাই। আচ্ছা, তাহলে দেখো ক্যাশ আছে 10 লাখ টাকা, ইনভেস্টমেন্ট ইউএস অব্লিগেশনে আছে 1,33,73,000, এবং আমার রেভিনিউ চেঞ্জেস ইন ফেয়ার ভ্যালু অফ ইনভেস্টমেন্ট 52,000 টাকা, আর রেভিনিউ ইনভেস্টমেন্ট আর্নিং 4,25,000 টাকা। তাহলে এই যে দেখো যে চেঞ্জটা রেভিনিউ হিসেবে যে রেকর্ডটা, এই রেকর্ডটা কিন্তু আমরা ডেট সার্ভিস ফান্ডে যে করেছি ওই রেসপেক্টিভ ডেট সার্ভিস ফান্ডে, আমরা ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ডের মধ্যে কিন্তু আমি এই চেঞ্জটা দেখাতে পারবো না, আমরা সরাসরি ইউএস এজেন্সি অব্লিগেশনকে ইনক্রিজ করে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের ইকুইটিকে আমরা ডেবিট করব। তাহলে ইকুইটি ইন পুল ইনভেস্টমেন্ট 1,48,50,000, এটা আমাদের ডিউ কান্ট্রি ডেট সার্ভিস ফান্ড। আচ্ছা, তাহলে এই গেল আমাদের জার্নাল, এবং এখানে যে কথাটা বলা আছে যে আর যে দুটো এক্সটার্নাল পার্টিসে আছে সেখানেও কিন্তু একদম সেম এই জার্নালই হবে তাদের মতো করে, হ্যাঁ একদম এভাবেই তাদেরও কত টাকা ক্যাশ, কত টাকা ইনভেস্টমেন্ট, রেভিনিউ চেঞ্জেস, এভাবে আমরা এটা করে দিব। ঠিক আছে, সেম এটা কথাটাই বলা আছে, এন্ট্রিজ ইন দ্য ফান্ড অফ দ্য এক্সটার্নাল পার্টিস উড বি সিমিলার টু দোজ ফর দ্য ডিউ কান্ট্রি ডেট সার্ভিস ফান্ড। আমি আর বাকি দুটো আর দেখালাম না, সেম একেবারে সেম যেহেতু। আচ্ছা, তাহলে এরপর আসো ডিউ কান্ট্রি ইনভেস্টমেন্ট পুলের মধ্যে আমরা কি পাবো। দেখো ইনভেস্টমেন্ট পুলে এখানে কিন্তু এজেন্সি ফান্ড আর ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড দুটোকে কম্বাইন করে আমরা জার্নালটা পাবো। তাহলে এই তো আমাদের টেবিলটা ছিল। এখানে ডিউ কান্ট্রি ডেট সার্ভিস ফান্ড
এটা ইন্টারনাল পার্টিস এবং এটা হলো ক্যালভিন ডেট সার্ভিস ফান্ড, এটা এক্সটার্নাল, আর ক্যালভিন ইন্ডিপেন্ডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট ক্যাপিটাল প্রজেক্ট ফান্ড এটা হলো এক্সটার্নাল। দেখো তাহলে আমাদের জার্নালটা কি হবে, দেখো ক্যাশ টাকা 10 লাখ, তাহলে আমরা সব ইনভেস্টমেন্টগুলোকে ডেবিট করব আমাদের এই ইনভেস্টমেন্ট পুলে, ইনভেস্টমেন্টগুলো ডেবিট, এবং আমরা ক্রেডিট করব হলো যে পার্টিসগুলোকে, হ্যাঁ ক্রেডিট করব পার্টিসগুলোকে, এবং এক্সটার্নাল যেগুলো আছে এক্সটার্নাল পার্টিস তাদেরকে আমরা অ্যাডিশন হিসেবে দেখাই অ্যাকচুয়ালি। আচ্ছা তাহলে ইনভেস্টমেন্ট ইউএস ট্রেজারি নোটস আছে কত, ইনভেস্টমেন্ট ইউএস ট্রেজারি নোট আমাদের এই যে সময় ইনভেস্টমেন্ট পুলটা ক্রিয়েট হয়েছে তাহলে সেই সময় তার ভ্যালুয়েশনটা ছিল 95,45,000, তাহলে সেভাবে এটা আমরা রেকর্ড করলাম 95,45,000। আচ্ছা তাহলে এরপরে দেখো আমাদের যে ইউএস ট্রেজারি নোট আমরা গেলাম, ইউএস এজেন্সি অব্লিগেশনে আমাদের কয়েকটা অ্যামাউন্ট আছে, তিনটা অ্যামাউন্ট না, এখানে 1,34,25,000 এখানে একটা আছে, আর একটা আছে আমাদের দেখো 1,60,000 এবং আরেকটা আছে ক্যাপিটাল প্রজেক্ট স্কুল ডিস্ট্রিক্ট ফান্ডে আমাদের 28 লাখ। তাহলে এই সব কয়টা মিলে আমার হয়েছে 1,63,85,000। তাহলে এটা আমরা এখানে লিখবো যখন ইনভেস্টমেন্ট পুলটা ক্রিয়েট হলো। আর কি আছে, আর হলো আমাদের রিপারচেস এগ্রিমেন্ট আছে আমাদের কত, রিপারচেস এগ্রিমেন্ট 20,60,000। তাহলে এগুলো হলো আমাদের সব ইনভেস্টমেন্টগুলো বা যে অ্যাসেটগুলো, ঠিক আছে, এগুলো হলো অ্যাসেটগুলো যেটা আমরা ইনভেস্টমেন্ট পুলে অ্যাডমিনিস্টারিংয়ের জন্য আমরা দিয়েছি। আচ্ছা তাহলে এখন অ্যাক্রুড ইন্টারেস্ট রিসিভেবল, হ্যাঁ অ্যাক্রুড ইন্টারেস্ট রিসিভেবল যেটা আমাদের 7,10,000 টাকা ছিল, ওই যে অ্যাক্রুড ইন্টারেস্ট রিসিভেবল এটাও তো রিসিভেবল, তাহলে 7,10,000 টাকা আমার ইনভেস্টমেন্ট রিসিভেবল এটা আমাদের আসলো। আচ্ছা তাহলে এরপরে আসো আমরা ইকুইটি হিসেবে মানে আমাদের পার্টিসদের যে আমরা যাদেরকে আমরা লাইবিলিটি সেটা আমরা কীভাবে লিখবো। তাহলে ডিউ কান্ট্রি ডেট সার্ভিস ফান্ড এটাকে আমরা ডিউ টু ডেট সার্ভিস ফান্ড, ডেট সার্ভিস ফান্ডের কাছে সেটা লায়াবল, কত টাকা এসছে 1,48,50,000 টাকা। 1,48,00,000 মানে এই যে দুটো যোগফল আমাদের কত হলো 1,34,25,000 মানে হলো 1,44,00,000, আর তার সাথে আমরা যোগ করব এটা না, এই যে এই অ্যামাউন্টটা 4,25,000 এটা আমরা যোগ করব, তাহলে 44 এর সাথে 4,25,000 যোগ হয়ে আমাদের 48,50,000 হয়েছে। তো এটা ডিউ টু ডেট সার্ভিস ফান্ড। আচ্ছা এরপরে আসো আমাদের অ্যাডিশনসের মধ্যে টাউন অফ কেলভিন ক্যাপিটাল প্রজেক্ট ফান্ড, ঠিক আছে, টাউন অফ কেলভিন এটা আমাদের কত দেখো, টাউন অফ কেলভিনে এখানে 95,45,000, তার সাথে 1,60,000 এবং তার সাথে ওখানে 1,92,000 আর 3,000, এই চারটা অ্যামাউন্ট যোগ করে আমাদের এসেছে 99 লাখ টাকা। এরপরে দেখো আমাদের অ্যাডিশন হলো ডেপোজিট ইন পুল ইনভেস্টমেন্ট, ঠিক আছে, পুল ইনভেস্টমেন্টে কি কেলভিন ইন্ডিপেন্ডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট এখানে কত 40, আমাদের এখানে এই যে কেলভিন স্কুল ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের কত আছে, এখানে আমাদের 28 লাখ, তার সাথে আমাদের 20 লাখ, তাহলে আমাদের এখানে 48,60,000 হলো, তার সাথে 76,900 আর 13,100 এটা যোগ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের জার্নালটা যখন অ্যাট দ্য টাইম অফ ক্রিয়েশন ইনভেস্টমেন্ট পুল। তাহলে আমরা দেখে নিলাম যে আমাদের ডেট সার্ভিস ফান্ড হিসেবে আমরা কিভাবে জার্নাল করব, এবং যে জার্নালটা করেছে সেটা আমাদের কেলভিন টাউন অফ কেলভিনের ডেট সার্ভিসের জন্য একই জার্নাল হবে, এবং কেলভিন ক্যাপিটাল প্রজেক্ট যেটা আছে স্কুল ডিস্ট্রিক্ট ক্যাপিটাল প্রজেক্ট ফান্ড সেখানে আমাদের একই রকম জার্নাল হবে। আর ইনভেস্টমেন্ট পুল যাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই ইনভেস্টমেন্টগুলোকে অ্যাসেটগুলোকে অ্যাডমিনিস্ট্রেটিং করার জন্য তাদের জন্য জার্নাল আমরা এখানে দেখে নিলাম। আচ্ছা তাহলে এখানে দেখো ঠিক এই যে এখানে জানুয়ারি 10 তারিখে যখন আমরা এই জার্নালটা করলাম, আমাদের যে ওপেনিং জার্নাল আমরা করলাম, ওপেনিং এন্ট্রিটা করলাম, এটার সাথে সাথে আমরা যদি একটা ওপেনিং ট্রায়াল ব্যালেন্স করতে চাই তাহলে একদম এই যে এরকমভাবে আসছে, আমরা ক্যাশ, ইনভেস্টমেন্ট, ইউএস ট্রেজারি, এজেন্সি অব্লিগেশন, রিপারচেজ এগ্রিমেন্ট, অ্যাক্রুড ইন্টারেস্ট, ঠিক আছে, আর যেগুলো আমাদের লায়াবিলিটি ছিল সেগুলোকে আমরা ক্রেডিট সাইডে করেছি। তাহলে এটা আমাদের ট্রায়াল ব্যালেন্স। আচ্ছা এখন একটু খেয়াল করে দেখো তাহলে এই ট্রায়াল ব্যালেন্সটা করার কারণ কি, কারণ আমরা ওই প্রপোর্শনটা কিন্তু আমরা জানতে চাই, কারণ ওই যে ওখানে 2,97,000
যে অ্যামাউন্টটা এসেছে, তাহলে আমরা 3টা শূন্য যদি বাদ দিয়ে দিই আমরা 29,700, তাহলে এখানে আমাদের ডিউ টু ডেট সার্ভিস ফান্ডের এটা হবে 14,850 রেশিওতে, আর আমাদের কেলভিন টাউনের হবে 9,900, আর স্কুল ডিস্ট্রিক্ট ক্যাপিটাল প্রজেক্ট ফান্ডের হবে 4,950। আমরা 3টা শূন্য যদি দিক থেকে বাদ দিয়ে দিই তাহলে এভাবেই কিন্তু আমরা রেশিও করব। আচ্ছা আমরা দেখো কি বলছে, February 1, 2011, তাহলে আমরা ওটা দেখেছি 31শে জানুয়ারি পর্যন্ত, আমাদের এইটা ছিল কোন পর্যন্ত, 10 জানুয়ারিতে। 10 জানুয়ারিতে, তাহলে জানুয়ারি মাঝখানে তো আর কিছু হয়নি, তাহলে এটার উপরেই আমরা কাজ করতে পারবো, ঠিক আছে। তাহলে অন February 1, 2011, Drew Country sold tax supported bond in the amount of টাকা 1,50 লাখ টাকা, ঠিক আছে। কি করেছে, ট্যাক্স সাপোর্টেড বন্ড তারা ইস্যু করেছে 1,50 লাখ টাকা। আচ্ছা, টু ফাইন্যান্স দ্য কনস্ট্রাকশন অফ রোড অ্যান্ড ব্রিজ, এই টাকা দিয়ে কি হবে, এই ট্যাক্সটা ধার্য করা হয়েছে কি কারণে, রোডস অ্যান্ড ব্রিজ কনস্ট্রাকশনের জন্য। দ্য প্রসিডস অফ দ্য বন্ড, যে টাকাটা রিসিভ হয়েছে, আর অ্যাডেড টু দ্য পুল ফর ইনভেস্টমেন্ট আনটিল such time as they are needed for capital project fund disbursement। তাহলে ক্যাপিটাল প্রজেক্ট ফান্ডে কি হয়, কাজটা একটু হওয়ার পরে সে তো ইনভয়েস করবে বা বিল করবে, তারপরে তো তাকে বিলটা দেওয়া হবে। তাহলে এই যে মধ্যবর্তী সময়টা, এই সময়টার মাঝখানে কি করা হয়েছে, এই 1,50 লাখ টাকা এই ইনভেস্টমেন্ট পুলকে ট্রান্সফার করা হয়েছে, যে এই সময়ের জন্য এটাকে ইনভেস্ট করার জন্য। আচ্ছা, তাহলে দেখো, অ্যাজ অফ January 1, 2011, the US Treasury notes in the pool have a current fair value of টাকা 95,35,000। তাহলে বলছে 10,000 লেস, যে প্রাইসটা ছিল 45 লাখ ছিল, সেখান থেকে 10,000 টাকা কমে এখন 35,000 হয়েছে, লেস দ্যান দ্য ক্যারিং ভ্যালু রিপোর্টেড। অ্যান্ড দ্য US এজেন্সি অব্লিগেশন ইন দ্য পুল হ্যাভ আ ফেয়ার ভ্যালু অফ টাকা 1,66,95,000, বলছে 3,10,000 টাকা মোর দ্যান দ্য ক্যারিং ভ্যালু। তাহলে আমাদের একটা ইনভেস্টমেন্ট ট্রেজারি নোটস আমাদের 10,000 টাকা কমে গেছে, কিন্তু ইউএস অব্লিগেশনটা 3,10,000 টাকা বেড়ে গেল, তাহলে কি নেট হলো 3 লাখ টাকা ইন্টারেস্ট করতে না, 3,10,000, আর এখানে 10,000 টাকা কমে গেছে। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, সেম। তারপরে কি বলছে, দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য রিপারচেজ এগ্রিমেন্ট ইজ দ্য সেম অ্যাজ রিপোর্টেড। তাহলে রিপারচেজ এগ্রিমেন্টে কোনো চেঞ্জ হয়নি, দ্য ট্রায়াল ব্যালেন্স অ্যান্ড দ্য ব্যালেন্স অফ দ্য ক্যাশ অ্যাকাউন্ট ওয়াজ স্টিল 10 লাখ টাকা। তাহলে আমাদের যে 4টা ইনভেস্টমেন্টের, আমাদের অ্যাসেটের মধ্যে 4টা ক্যাটাগরি ছিল, তার মধ্যে ক্যাশের কোনো চেঞ্জ হয়নি, রিপারচেজ এগ্রিমেন্টের কোনো চেঞ্জ হয়নি, কিন্তু ইউএস ট্রেজারি আর ইউএস এজেন্সি অব্লিগেশন যেটা, এই দুটো আমাদের ট্রেজারি নোট আর ইউএস ট্রেজারি এজেন্সি অব্লিগেশন, এই দুটো আমার চেঞ্জ হয়েছে, একটা ইনক্রিজ করেছে, একটা ডিক্রিজ করেছে। আচ্ছা, এখন আমরা একটু ওয়ার্কিংস করি, কারণ এখানে আমরা বলেছিলাম যে যত আর্নিংস হবে সেটা ইনভেস্টমেন্টের ইন্টারেস্ট হিসেবে, এবং এই ফেয়ার ভ্যালু চেঞ্জের জন্য যদি আর্নিংস হয় অথবা যদি এক্সপেন্ডিচার হয়, যাই হোক না কেন, সেটাকে আমার ডিস্ট্রিবিউট করে দিতে হবে এই অ্যামাং দ্য ইকুইটি হোল্ডার্স, যারা আমাদের কাছে পার্টিসদের মাঝখানে, তাদের কন্ট্রিবিউশন অনুযায়ী, তাদের প্রপোর্শনেটলি আমরা সেটাকে ভাগ করে দেবো, ডিভাইডেড করে দিব। তাহলে দেখো, আমার ইনক্রিজ ইন ক্যারিং ভ্যালু অফ অ্যাসেট হলো কত, হলো আমার 3 লাখ নেট ইনক্রিজ। হ্যাঁ, আমার ইউএস ট্রেজারি কমে গেছে, আর অব্লিগেশন, এজেন্সি অব্লিগেশন বেড়ে গেছে। এখন এটাকে আমার যখন ডিস্ট্রিবিউট করবো, যে ডিস্ট্রিবিউটটা করবো কিছুটা, যেটা আমি বললাম যে আমি ওই প্রপোর্শনে করব। ওখান থেকে আমরা যদি শেষের 3টা জিরো বাদ দিয়ে দিই, তাহলে আমার এখানে ডিউ টু ডেট সার্ভিস ফান্ডের প্রপোর্শনটা হবে 14,850 ডিভাইডেড বাই 29,700। আমার টাউন অফ কেলভিন হবে 9,900 ডিভাইডেড বাই 29,700, আর ক্যালভিন ইন্ডিপেন্ডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট ক্যাপিটাল প্রজেক্ট ফান্ডের জন্য হবে 4,950 ডিভাইড বাই 29,700। তাহলে এই প্রপোর্শনে আমরা এই যে ফেয়ার ভ্যালু যে চেঞ্জটা হলো, এটাকে আমরা ডিস্ট্রিবিউট করব। দেখো, আমাদের দেখো, এই যে প্রথমটা, লায়াবিলিটি অফ ডেট সার্ভিস ফান্ড ইজ ইনক্রিজড বাই কত, এই যে 3 লাখ ইন্টু 14,850, ওই যে 14,850, আর ডিভাইডেড বাই হলো 29,700। যেভাবে আমরা প্রপোর্শনালি ডিস্ট্রিবিউট করি, এটা এই ক্যালকুলেশনটা আমাদের জন্য ইজি। তাহলে দেখো, আমরা পেলাম ডেট সার্ভিস ফান্ড ইনক্রিজ করবে 1,50,000 টাকা দিয়ে। তাহলে একইভাবে আমরা অ্যাডিশন টু চেঞ্জ ইন ফেয়ার ভ্যালু অফ ইনভেস্টমেন্ট, টাউন অফ কেলভিন পাবে কত, 9,900, এই প্রপোর্শনে পাবে, তাহলে 1 লাখ।
আর অ্যাডিশন টু চেঞ্জ ইন ফেয়ার ভ্যালু ইনভেস্টমেন্ট কেলভিন ইন্ডিপেন্ডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট ক্যাপিটাল প্রজেক্ট ফান্ড তারা পাবে কত 50,000, এই যে 4,950 ডিভাইডেড বাই 29,700। তাহলে এই রেশিওতে আমরা তাহলে কি করলাম যে 3 লাখ টাকা যে নেট ইনক্রিজটা হলো ফেয়ার ভ্যালু চেঞ্জের জন্য এটাকে আমরা প্রপোর্শনেটলি ডিস্ট্রিবিউট করে দিয়েছি। তাহলে এখন আসো আমরা একটু জার্নালটা করি যে আমরা কি করতে চাই। এখানে দেখো কি বলেছিল যে অন 1 February 2011 ট্রিউ কোম্পানি সোল ট্যাক্স সাপোর্টেড বন্ড, ঠিক আছে, ট্যাক্স সাপোর্টে কত 1,50 লাখ টাকা। তাহলে আমাদের কাছে কি হলো ড্রিউ কান্ট্রি ইনভেস্টমেন্ট পুলে কত টাকা নতুন করে এসেছে, ক্যাশ টাকা এসেছে 1,50 লাখ টাকা ক্যাশ টাকা এসেছে, কারণ এটা হলো ট্যাক্স সাপোর্টেড বন্ড তারা ইস্যু করেছে, সেখান থেকে যে প্রসিডসটা পেয়েছে সেটাকে এই ইনভেস্টমেন্ট পুলে ট্রান্সফার করেছে। কারণ হলো ক্যাপিটাল প্রজেক্ট ফান্ডের জন্য এই ডিসবার্সমেন্টটা হওয়ার মধ্যবর্তী সময় এটার দায়িত্ব ইনভেস্টমেন্ট পুলকে দিয়েছে যে তোমরা এটা ব্যবহার করো, ব্যবহার করে আর্নিংসটা আনো, টাকা তো বসে রেখে লাভ নেই, আইডল টাকা রেখে তো লাভ নেই। আচ্ছা আচ্ছা, এরপরে আসো আমাদের পরবর্তী যেটা আছে যে আমাদের যে এই যে ইউএস ট্রেজারি নোট 10,000 টাকা কমে গেল, আর এজেন্সি অব্লিগেশন যেটা সেটা আমাদের 3,10,000 টাকা বেড়ে গেল। তাহলে এটার জন্য আমরা কি করব, আমাদের ইনভেস্টমেন্ট যেটা বেড়ে গেল আমাদের 3,10,000 টাকা আমরা ডেবিট করলাম, আগেও ডেবিট ছিল, বেড়ে গেলে আবার ডেবিট হবে। আর যেটা কমে গেল তার জন্য আমরা ইনভেস্টমেন্টকে ক্রেডিট করেছি। তাহলে এজেন্সি অব্লিগেশন বেড়ে গেছে আর ট্রেজারি নোটস হলো কমে গেছে, আমাদের হয়ে গেল ডেবিট ক্রেডিট। এখন আমরা যে ডিস্ট্রিবিউশনটা করেছি সেই ডিস্ট্রিবিউশনটাকে আমরা দিয়ে দিচ্ছি ডিউ টু ডেট সার্ভিস ফান্ড 1,50,000, আর এছাড়া যেগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা চেঞ্জটা দেখাবো। ডিউ টু ক্যাপিটাল প্রজেক্ট ফান্ড আমাদের আসলো 1,50 লাখ টাকা, কিন্তু আমাদের যেই এক্সটার্নাল পার্টিস, এই দুটোই তো আমাদের ইন্টারনাল পার্টিস হলো না, আগে একটা ইন্টারনাল পার্টিস ছিল, দুটো ছিল এক্সটার্নাল পার্টিস, আর এখানে আমরা আবার নতুন করে একটা ইন্টারনাল পার্টিস পেলাম। তাহলে এখন দুজন ইন্টারনাল এবং দুজন এক্সটার্নাল। তাহলে এখানে আমাদের আমরা দুটো ইন্টারনাল, যেহেতু এটা ইন্টারনাল সুতরাং এখানে আমরা এজেন্সি ফান্ডের মতো এই ইনভেস্টমেন্ট পুলটা ব্যবহার করব, অ্যাকাউন্টেড হবে, যার কারণে আমরা কিন্তু এখানে কোনো চেঞ্জ শো করছি না। এখানে সরাসরি ডিউ টু ডেট সার্ভিস ফান্ডকে আমরা আরও ইনক্রিজ করে দিয়েছি, তাদের কাছে আমাদের লায়াবিলিটি বাড়লো। আর ডিউ টু ক্যাপিটাল প্রজেক্ট ফান্ডেরকে আমরা লায়াবিলিটি হিসেবে দেখিয়েছি যে তাকে আমার এটা পরিশোধ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা দেখো আমরা কিন্তু এজেন্সি ফান্ডের মতো রেকর্ড করলাম। আর এই ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ডের মতো আমরা এটাকে রেকর্ড করেছি, সেটা হলো অ্যাডিশনস চেঞ্জেস ইন ফেয়ার ভ্যালু অফ ইনভেস্টমেন্ট, এটা টাউন অফ কেলভিন, ঠিক আছে। এখানে আমরা চেঞ্জেস ইন ফেয়ার ভ্যালু অফ ইনভেস্টমেন্ট আমরা কিন্তু সরাসরি টাউন অফ কেলভিনকে রেকর্ড করি নাই, ঠিক আছে, চেঞ্জেস এসে দেখলাম। আচ্ছা, অ্যাডিশন আবার চেঞ্জেস ইন ফেয়ার ভ্যালু অফ ইনভেস্টমেন্ট কেলভিন ইন্ডিপেন্ডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট। তাহলে আমি আবারও একটু রিপিট করি কথাটা, আমাদের যে ইনক্রিজটা হলো প্রত্যেকে এই 3,10,000 টাকা হলো আমাদের এজেন্সি অব্লিগেশন ইনক্রিজ করেছে এবং 10,000 টাকা হলো ইউএস ট্রেজারি নোট আমাদের ডিক্রিজ করেছে। তাহলে এই যে নেট যে ইনক্রিজ হয়েছে ফেয়ার ভ্যালুতে 3 লাখ টাকা, এটাকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে অ্যামাং দ্য পার্টিস অ্যাকর্ডিং টু দেয়ার প্রপোর্শন। তাহলে এই যে ডিস্ট্রিবিউশনটা আমরা ওয়ার্কিংস করলাম, কিন্তু রেকর্ড করার সময় আমরা কিন্তু ইন্টারনাল পার্টিসদের রেকর্ড করেছি অ্যাজ আ এজেন্সি ফান্ডের নিয়ম অনুযায়ী, কারণ এদেরকে আমরা এজেন্সি ফান্ডের মতো ট্রিট করব। কিন্তু আর এক্সটার্নাল পার্টিসদের কিন্তু আমরা চেঞ্জেসটা দেখাচ্ছি, চেঞ্জেস ইন ফেয়ার ভ্যালু, কিসের কারণে অ্যাডিশনস করছি, কিসের হলো চেঞ্জেস ইন ফেয়ার ভ্যালু। আমরা কিন্তু শুধু টাউন অফ কেলভিন আমরা রেকর্ড করি নাই, ঠিক আছে, বা কেলভিন ইন্ডিপেন্ডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট এভাবে আমরা রেকর্ড করি নাই। তাহলে এটা আমাদের গেল ডিউ টু কান্ট্রি ইনভেস্টমেন্ট পুল। আচ্ছা, তাহলে আবারও আমরা February 1, 2011 এখানে আমরা যদি ট্রায়াল ব্যালেন্সটা করি এখন এই চেঞ্জের সাথে ম্যাচ করে, তাহলে আমাদের এই যে ক্যাশ দেখো আমাদের আগে ছিল 1 কোটি, আগে আমার তার সাথে আরো 1,50,00,000 টাকা যোগ হয়েছে, তার মানে আগে ছিল 10 লাখ টাকা, এখন তার সাথে 1,50,00,000 টাকা যোগ হয়েছে, তার মানে 1,60,00,000 টাকা হয়েছে। আর এই যে ইউএস ট্রেজারি নোট এটা ইনক্রিজ করেছে, এটা ডিক্রিজ করেছে 45 to 35 হয়েছে, এবং ইউএস এজেন্সি অব্লিগেশন এটা 3,10,000 টাকা ইনক্রিজ করেছে। রিপারচেজে কোনো চেঞ্জ নাই এবং অ্যাক্রুড ইন্টারেস্ট রিসিভেবলে কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। তাহলে এই যে ডিউ টু ডেট সার্ভিস ফান্ডে আমার চেঞ্জ হলো, ক্যাপিটাল প্রজেক্ট ফান্ডে চেঞ্জ হয়েছে, এবং অ্যাডিশন ডেপোজিট ইন পুল ইনভেস্টমেন্ট টাউন অফ কেলভিনে 9,000
99 লাখ ছিল ওটাই আছে, এবং আমাদের কেলভিন ইন্ডিপেন্ডেন্ট স্কুল ড্রেসে সেখানে 49,50,000 ওটাই আছে। কিন্তু এখানে আমরা আলাদা করে চেঞ্জেস দেখিয়েছি। আমাদের এখানে টাউন অফ কেলভিন ইনক্রিজ করেছে 1 লাখ, আর স্কুল ডিস্ট্রিক্ট ক্যাপিটাল প্রজেক্ট ফান্ড ইনক্রিজ করেছে 50,000। আচ্ছা আচ্ছা, ওই যে ওখানে দেখিয়ে দেওয়া হয়েছে যে ডিউ টু ডেট সার্ভিস ফান্ড আগে ছিল 14 লাখ 1,48,50,000, তার সাথে 1,50,000 অ্যাড হয়ে এটা হয়েছে 15 লাখ। হ্যাঁ 15 লাখ 1,50 লাখ হয়ে গেছে। 1 crore আগে 1,48 লাখ ছিল, এখন 1,50 লাখ হয়েছে। তাহলে এখন কিন্তু আবার যদি নতুন কোনো ডিস্ট্রিবিউশন হয় তাহলে আবার এই যে প্রপোর্শনটা চেঞ্জ হয়ে যাবে। এখন যদি আমরা পেছনে শেষের থেকে আমরা 6টা শূন্যই বাদ দিয়ে দিতে পারবো, তাই না? 6টা শূন্য, যে ওখানে 6টা শূন্য বাদ দিলে 15, রেশিওটা হবে 15/45, 15/45, আর ওখানে 99-এর সাথে 1 যোগ হলে 10 হয়ে যাবে, ওখানে 50 যোগ হলে 5 হয়ে যাবে। তাহলে আমাদের 15/45, 15/45, 10/45 এবং 5/45, ঠিক আছে? এইভাবে আমাদের রেশিও কিন্তু চেঞ্জ হয়ে গেল ইনক্রিজের পরে, মানে ফেব্রুয়ারির পরেই চেঞ্জটা হয়ে গেছে। আচ্ছা, তাহলে এরপরে আসো আমরা তারপরের আমাদের এসে যাই অপারেশন অফ আ ক্যাশ অ্যান্ড ইনভেস্টমেন্ট পুল। পরবর্তী যে ঘটনাগুলো ঘটছে সেখানে আমরা যাই। বলছে অলদো দ্য ক্যাপিটাল প্রজেক্ট ফান্ড ইনভেস্টমেন্ট 1,50 লাখ টাকা ক্যাশ আপন অ্যাডমিশন টু দ্য পুল, দ্যাট ফান্ড নো লঙ্গার হ্যাজ আ স্পেসিফিক ক্লেম, ঠিক আছে, অন দ্য ক্যাশ অফ দ্য পুল। তাহলে কোনো স্পেসিফিক ক্লেম তারা করছে না, হ্যাঁ। রাদার ইট অ্যান্ড দ্য আদার ফান্ড অ্যান্ড দ্য গভর্নমেন্ট দ্যাট আর মেম্বার্স অফ দ্য পুল, কেউই করছে না। হ্যাজ আ প্রপোর্শনেট ইন্টারেস্ট ইন দ্য টোটাল অ্যাসেট। তাই টোটাল অ্যাসেট তারা যে ইনভেস্টমেন্ট তারা করেছে, ক্যাশে দিয়েছে, তারা কোনো ক্লেম করে নাই, বরঞ্চ সেখান থেকে কিছু আর্নিংস হয়েছে, হ্যাঁ, ইনভেস্টমেন্ট। আচ্ছা, তাহলে উইল শেয়ার ইন আর্নিংস গেইনস অ্যান্ড লসেস টু দ্য পুল ইন দ্য প্রপোর্শন। তাহলে যে ইন্টারেস্ট আর্নিং হলো সেটাও তো ডিস্ট্রিবিউট করে দিতে হবে। ইন্টারেস্ট বাবদ মানে আর্নিংসের, ইনভেস্টমেন্ট আর্নিংস এবং ফেয়ার ভ্যালু চেঞ্জের যা হবে সব কিন্তু প্রপোর্শনটি ডিস্ট্রিবিউট করে দিতে হবে সাথে সাথেই। আচ্ছা, তাহলে এখানে বলছে অ্যাকুমুলেট দ্য আর্নিংস ইন দ্য আনডিস্ট্রিবিউটেড আর্নিংস অফ দ্য পুল ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড দ্য realized and realized gains and losses in the distributed change in the fair value of the pool investment account both, ঠিক আছে? দুটোই বোথ টেম্পোরারি অ্যাকাউন্ট, এবং দুটোকেই কিন্তু আমরা আনডিস্ট্রিবিউটেড আর্নিংস বলছি, সেটাকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। আচ্ছা, এক্সাম্পল এখন দেখো, আর্নিং অন ইনভেস্টমেন্ট অফ আ পুল, অ্যাজিউম দ্য পুল কালেক্ট ইন্টারেস্ট 16,10,000 টাকা তারা কালেক্ট করেছে, ইনক্লুডিং 7,10,000 অ্যাক্রুড ইন্টারেস্ট রিসিভেবল, যেটা ছিল প্রথমেই, যেটা অ্যাক্রুড ইন্টারেস্ট রিসিভেবল ছিল সেটা সহ 16,10,000 টাকা তারা ক্যাশ কালেক্ট করেছে। তাহলে ডিউ কান্ট্রি ইনভেস্টমেন্ট পুলে কী হবে? ক্যাশ টাকা রিসিভ হবে, ক্যাশ ডেবিট, ক্রেডিটে চলে গেছে, ডেবিট হবে, হ্যাঁ। আর অ্যাক্রুড ইন্টারেস্ট রিসিভেবল 7,10,000 টাকা, আর হলো আমাদের আনডিস্ট্রিবিউটেড আর্নিং পুল হলো বাকি 9 লাখ টাকা, মানে 16,10,000, তো তাহলে 7,10,000 হলো আগেই ডিস্ট্রিবিউটেড আছে, আর এখন হলো 9 লাখ নতুন করে আর্নিংস হয়েছে, সেটাও কালেক্ট করেছে। এই 9 লাখ কিন্তু এখন ডিস্ট্রিবিউট করে দিতে হবে আমাদের, এটা আনডিস্ট্রিবিউটেড আছে। তাহলে দেখো, আমরা এই আবার ওয়ার্কিংস করছি, আমাদের 9 লাখ টাকা ডিস্ট্রিবিউট করে দিতে হবে, এবং এখানে সেই যে আমি বললাম আমাদের রেশিওটা হবে 15/45, 15/45, 10/45, আর হলো 5/45 এই রেশিওতে। তাহলে দেখো, আমরা ক্যালকুলেশনটা করি। আমাদের ডেট সার্ভিস ফান্ডে 15/45 রেশিওতে 3 লাখ, ক্যাপিটাল প্রজেক্টেও তো 15/45, তাহলে 3 লাখ, আর এখানে হলো 10/45, তাহলে 2 লাখ, আর অ্যাডিশনস টু ক্যাপিটাল প্রজেক্টে মানে স্কুল ডিস্ট্রিক্ট ক্যাপিটাল প্রজেক্টে হলো 1 লাখ। তাহলে এই যে আমরা 9 লাখ টাকা ডিস্ট্রিবিউট করে দিলাম, যে 9 লাখ টাকাটা ইনভেস্টমেন্ট আর্নিংস হয়েছে। আচ্ছা, তাহলে দেখো, আর ড্রিম কান্ট্রি ইনভেস্টমেন্ট পুলে তাহলে আমাদের আনডিস্ট্রিবিউটেড আর্নিংস অন পুল ইনভেস্টমেন্ট 9 লাখ টাকা আমরা জার্নাল করব। ডিউ টু ডেট সার্ভিস ফান্ড, এটা সরাসরি আমরা যেহেতু এজেন্সি ফান্ড, এটা আমরা সরাসরি এই ডেট সার্ভিস ফান্ডকেই ক্রিয়েট করছি। তারপর ক্যাপিটাল প্রজেক্ট ফান্ড, ডিউ টু ক্যাপিটাল প্রজেক্ট ফান্ড 3 লাখ, আর অ্যাডিশনস আমাদের আসবে কি ইনভেস্টমেন্ট আর্নিংস, আমাদের একটা হলো টাউন অফ কেলভিন 2 লাখ টাকা, আর অ্যাডিশনস ইনভেস্টমেন্ট আর্নিংস স্কুল ডিস্ট্রিক্ট ক্যাপিটাল প্রজেক্ট ফান্ড, সেটা হলো 1 লাখ টাকা, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জার্নাল দেখানো হয়েছে যে ডিউ কান্ট্রি ডেট সার্ভিস ফান্ড, যে ডেট সার্ভিস ফান্ড আমরা প্রথমে একটা জার্নাল দেখলাম। তাহলে এই ধরনের যখন আর্নিংস হবে
আর্নিংসের উপর ইনভেস্টমেন্ট বা ফেয়ার ভ্যালু চেঞ্জের জন্য ইনভেস্টমেন্ট, তখন সেখানে জার্নালটা দেখো কি হবে, ইকুইটি ইন পুল ইনভেস্টমেন্ট 3 লাখ টাকা বেড়ে যাবে, তাদের ইকুইটি যেটা ছিল সে থেকে বেড়ে যাবে। আর সেটা রেভিনিউ ইনভেস্টমেন্ট আর্নিংস, যে আমরা রেভিনিউ, এখানে কিন্তু আমরা কোনো চেঞ্জ দেখাই নেই, এটা আমরা সরাসরি ডিউটা বাড়িয়ে দিয়েছি, কিন্তু এখানে যে চেঞ্জটা রেভিনিউ হিসেবে রেকর্ডটা কিন্তু আমরা সেই রেসপেক্টিভ ইন্টারনাল যে পার্টিজ আছে সেই পার্টিজের ফান্ডে আমরা রেকর্ড করছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো বলছে assume that the during fiscal 2011 the realized gain on sale or of pool investment of the due country investment pool all credited to the undistributed change in the fair value pool investment amounted to টাকা 2,35,000, ঠিক আছে। তাহলে চেঞ্জটা হলো এক্সেস, মেজার্ড অ্যাজ এক্সেস অফ দ্য ফেয়ার ভ্যালু, তাহলে এটা ইনক্রিজ করেছে 2,35,000। এরপরে বলছে ডিউরিং দ্য ইয়ার রিয়েলাইজ লসেস অল ডেবিটেড টু দ্য আনডিস্ট্রিবিউটেড চেঞ্জ অ্যাকাউন্ট, টোটাল হলো 50,000। তাহলে এখানে মেজার্ড অ্যাজ ডেফিসিট, তাহলে এটা কমেছে, এটা ছিল এক্সেস তার মানে এটা বেড়েছে, আর 50,000 হলো ডেফিসিট, তাহলে এটা কমে গেছে। আচ্ছা, তাহলে আর কি বলছে, সিমিলারলি অ্যাজিউম দ্য নেট ইফেক্ট অফ মার্কিং দ্য পোর্টফোলিও অফ ফেয়ার ভ্যালু ইন আনরিয়েলাইজ গেইন হলো 2,65,000 গেইন হয়েছে, উইচ ইজ ক্রেডিটেড টু দ্য আনডিস্ট্রিবিউটেড চেঞ্জ অ্যাকাউন্ট। তাহলে এখানে আমরা দেখলাম আমরা ফেয়ার ভ্যালু চেঞ্জের মানে সারা এই মানে মোটামুটি মানে ভাবে তোমার পরবর্তী কোনো নতুন কোনো ফান্ড, নতুন কোনো পার্টিজ আসা অথবা কোনো ডিস্ট্রিবিউশন হওয়ার আগ পর্যন্ত যে চেঞ্জগুলো হলো সেটাকে আমরা একসাথেই করছি, কারণ বারবার করে তুমি যদি ডিস্ট্রিবিউশন করো সে তার থেকে আমাদের একসাথে করে নেওয়া হয়, কোনো ধরনের চেঞ্জ হওয়ার আগে একসাথে আমরা এগুলোকে অ্যাকুমুলেট করে আনডিস্ট্রিবিউটেড হিসেবে কী বলে প্রপোর্শনালি আমরা ডিস্ট্রিবিউট করে দিতে পারি। তাহলে দেখো রিয়েলাইজ গেইন এন্ড লসেস ফর পিরিয়ড কত হবে, 2,35,000 মাইনাস 50,000 হলো 1,85,000, আর এই 1,85,000 থেকে আমাদের আনরিয়েলাইজ গেইন হলো 2,65,000, টোটাল হলো 4,50,000। এভাবেই আমাদের আনডিস্ট্রিবিউটেড আর্নিংস, হ্যাঁ ডিস্ট্রিবিউশন আনডিস্ট্রিবিউটেড আর্নিংস হলো 4,50,000, এবং রেশিও কিন্তু এখনও সে একই রকম আছে, সেটা কত আগে আমাদের ডেট সার্ভিস ফান্ডের জন্য 15/45, আমাদের ক্যাপিটাল প্রজেক্ট ফান্ডের জন্য 15/45, আমাদের টাউন অফ কেলভিনের জন্য আমাদের 10/45, এবং আমাদের ইনভেস্টমেন্ট জন্য আমাদের স্কুল ডিস্ট্রিক্ট ক্যাপিটাল প্রজেক্ট ফান্ডের জন্য 5/45। এই যে ভাগ হয়ে গেল 1,50,000, 1,50,000, 1 লাখ আর 50,000। তাহলে এটাকে দেখো আমরা আবার জার্নাল করি, এখানে হলো ইনভেস্টমেন্টটা যখন ইনভেস্টমেন্টগুলো ইনক্রিজ করছে, তাহলে আমরা সেই রেসপেক্টিভ ইনভেস্টমেন্টগুলোকে যেটা ডেবিট সেটা ডেবিট করবো, যেটা ক্রেডিট সেটা ক্রেডিট করবো, এখানে একসাথে নেট ইনক্রিজটাকে দেখিয়েছে, ঠিক আছে। কিন্তু আমাদের এইভাবে করলে হবে না কিন্তু, হ্যাঁ আমাদের যে ইনভেস্টমেন্টটা ইনক্রিজ করলো তাকে আমরা ডেবিট করবো, যে ইনভেস্টমেন্টে কমে গেল সেটাকে আমরা ক্রেডিট করবো, যেটা আমরা আগে করেছি। আগে কিছুদিন আগে যে আমাদের একদম স্পেসিফিক্যালি বলে দিয়েছিল যে ইউএস ট্রেজারি নোট ডিক্রিজ করেছে, এজেন্সি অব্লিগেশন ইনক্রিজ করেছে, তাহলে এইভাবে ইনফরমেশনগুলো থাকবে এবং এইভাবে কিন্তু কালেক্ট করতে হবে। এখানে ইন টোটাল বলে দিয়েছে, একসাথে অ্যাকুমুলেটেড করে বলে দিয়েছে। আচ্ছা, তাহলে আনডিস্ট্রিবিউটেড চেঞ্জ ইন ফেয়ার ভ্যালু অফ এই যে আনডিস্ট্রিবিউটেড চেঞ্জটাকে আমরা কি করব, ডিস্ট্রিবিউট করে দিব। তাহলে ডিউ টু ডেট সার্ভিস ফান্ড 1,50,000, ডিউ টু ক্যাপিটাল প্রজেক্ট ফান্ড 1,50,000, অ্যাডিশন চেঞ্জেস ফেয়ার ভ্যালু অফ ইনভেস্টমেন্ট কেলভিন অফ টাউন অফ কেলভিন হলো 1 লাখ, আর আমাদের ক্যাপিটাল ইন্ডিপেন্ডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট ফান্ড হলো 50,000। এইভাবে আমরা 4,50,000কে ডিস্ট্রিবিউট করে দিয়েছি। তাহলে আবারও আমাদের আচ্ছা আরেকটা আছে, অ্যাট ডিসেম্বর 31st, 2011 interest earning of 7,20,000 had accrued and were recorded, ঠিক আছে। তাহলে এখন ইন্টারেস্ট আর্নিং অ্যাক্রুড হয়েছে একটা 7,20,000, তাহলে এটা তো আমাদের আবারও সে আনডিস্ট্রিবিউটেড, তাহলে accrued interest receivable 7,20,000 এবং undistributed earning on pool investment 7,20,000, ঠিক আছে। তাহলে assume that the accrued interest was immediately distributed to the pool participant in the same proportion, ঠিক আছে, সেম প্রপোর্শনে এটা ডিস্ট্রিবিউট হয়েছে, কারণ এর মাঝখানে তো আসলে কোনো নতুন করে কোনো পার্টিও আসে নাই বা কোনো পার্টিকে কোনো কিছু প্রদানও করা হয়নি, সুতরাং রেশিওগুলো আর চেঞ্জ হচ্ছে না। তবে যদি এই ধরনের কোনো কিছু হয় যে নতুন পার্টিস এসেছে বা কোনো কাউকে টাকা প্রদান করা হয়েছে, লাইবিলিটি কমে গেছে, তখন কিন্তু আমার নতুন করে তোমাকে প্রপোর্শনটা বের করে নিতে হবে।
তাহলে দেখো এই যে আবারও আমরা 1545 রেশিওতে দিয়েছি 2,40,000 ডেট সার্ভিস ফান্ডের জন্য। ক্যাপিটাল প্রজেক্টও সেম হবে, আর টাউন অফ কেলভিনে হলো 1,60,000, আর হলো আমাদের স্কুল ডিস্ট্রিক্ট ফান্ডে হলো 80,000 আমরা ডিস্ট্রিবিউট করে দিলাম। তাহলে আবার একই রকম আমাদের জার্নাল, দেখো একই রকমভাবে আমরা এই যে জার্নালটা করে দিলাম, ঠিক আছে, একদম সেম জার্নাল। আচ্ছা, এরপর আসো, আফটার অল আর্নিংস অ্যান্ড চেঞ্জেস ইন ফেয়ার ভ্যালু have been recorded, the equities and proportionate interest of the participants follow. হ্যাঁ, এই যে চেঞ্জগুলো হলো, তারপর দেখো কি হলো, কারণ এরপরে আমাদের একটা ডিস্ট্রিবিউশন আছে, মানে একটা পেমেন্ট আছে আর কি। ডেট সার্ভিস ফান্ডে দেখো এটা বেড়ে হয়েছে 1,56,090, মানে যে চেঞ্জগুলো হয়েছে সেগুলোকে যদি আমরা অ্যাড করে নিই, তাহলে ক্যাপিটাল প্রজেক্ট ফান্ডে 1,56,90,000, কেলভিন টাউন অফ কেলভিনে হলো 1,04,60,000, আর কেলভিন ইন্ডিপেন্ডেন্ট স্কুল ডিস্ট্রিক্টে হলো 52,30,000। এই যে রেশিওটা দেখো চেঞ্জ হয়ে গেছে, এখানে 3/9 হয়েছে, এখানে তার মানে এই যে 52,000 2,30,000, এটাকে ভাগ করলে 9 বার যাবে, তাহলে এটা 1/9, এটা 2/9, এটা 3/9, 3/9, ঠিক আছে। এই রেশিওতে আমরা তো রেশিও ক্যালকুলেশন জানি, এটা আমি আর দেখাইনি। তাহলে এই যে আমরা আবার নতুন করে রেশিওটা বের করে নিলাম। আচ্ছা, এই যে উইথড্রলস অফ অ্যাসেট ফ্রম দ্য পুলস, এই কারণেই কিন্তু আমরা এটাকে আবার নতুন করে রেশিও করে নিয়েছি, কারণ এটা উইথড্রলস। দেখো কি বলা আছে, if a participant in a pool withdraws part of its equity from a pool, that participant proportionate interest is decreased and all other participant proportionate interest is increased. যে উইথড্রলগুলো তার ডিক্রিজ করবে এবং অন্যান্যদের ইনক্রিজ করবে। তাহলে কি বলছে, বিফোর আ উইথড্রল অকার্স অল অ্যালোকেশন অফ প্রপোর্শনেট শেয়ার অফ আর্নিংস গেইনস অ্যান্ড লসেস টু ডেট শুড বি মেড, আমরা যেটা করেছি অলরেডি। The same is true in the event of complete withdrawal of one or more participant from the pool. তাহলে যেমনভাবে কেউ যদি কন্ট্রিবিউট করে নতুন করে, তখন আমাদের এই কাজটা করতে হবে। কেউ উইথড্রল করলেও কিন্তু যত ধরনের গেইন আছে, আর্নিংস আছে, ফেয়ার ভ্যালু চেঞ্জ আছে, সব কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে, মানে আনডিস্ট্রিবিউটেড থাকলে ডিস্ট্রিবিউটেড করে নিতে হবে। আচ্ছা, এখানে দেখো আমাদের কি বলেছে, ডেট সার্ভিস ফান্ড নিডস টু উইথড্র 50 লাখ টাকা ফ্রম দ্য পুল টু রিটায়ার ম্যাচিউরড বন্ড। এটা ম্যাচিউরড বন্ড, তাকে রিটায়ারমেন্টের জন্য সে 50 লাখ টাকা সে উইথড্রল করেছে। তাহলে দেখো আমাদের ইনভেস্টমেন্ট পুলে ডিউ টু ডেট সার্ভিস ফান্ড কমে গেল, তার কাছে লায়াবিলিটি কমে গেল 50 লাখ টাকা, এবং ক্যাশ টাকা দিয়ে দিয়েছে 50 লাখ টাকা। তাহলে ডিউ টু কান্ট্রি ডেট সার্ভিস ফান্ড, সেখানে আমাদের জার্নাল কি হবে, ক্যাশ টাকা পেয়েছে এবং ইকুইটি ইন পুল ইনভেস্টমেন্ট কমে গেছে 50 লাখ টাকা। আচ্ছা, এখন দেখো আমাদের আফটার উইথড্রল অফ 50 লাখ টাকা বাই দ্য ডেট সার্ভিস ফান্ড দ্য প্রপোর্শনেট ইন্টারেস্ট ইন দ্য পুল বিকাম। দেখো এখন কি হলো, এই যে এখানে আমাদের 56 লাখ ছিল, 50,000 টাকা কমে গেছে, তাহলে 1,06 লাখ আছে। আর প্রপোর্শনেটলি এগুলো তো আগের মতোই আছে অ্যামাউন্ট, কিন্তু প্রপোর্শনটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। সেখানে আমাদের এই দুটো সমান ছিল, ঠিক আছে, এই 3 ছিল, তাহলে এটা আমাদের দেখো চেঞ্জ হয়ে গেছে, ওটা কমে গেছে, ডেট সার্ভিস ফান্ড কমে গেছে। ক্যাপিটাল প্রজেক্ট ফান্ডে হচ্ছে 37.3%, আমাদের টাউন অফ কেলভিন হচ্ছে 24.9%, আর কেলভিন ইন্ডিপেন্ডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট হলো 12.4%। এটা কেন হলো, কারণ হলো আমাদের ডেট সার্ভিস ফান্ড 50 লাখ টাকা তুলে নিয়েছে, তাহলে তারপরে তুমি আবার এটাকে ডিস্ট্রিবিউট করে নিবা, যে এখানে যে অ্যামাউন্ট আছে 4,20,70,000 এর মধ্যে এটা কত অংশ, এটা কত অংশ, এটা কত অংশ, এটা কত অংশ। তাহলে এভাবে আমরা এটাকে প্রপোর্শনেট করে নিলাম। আচ্ছা, তাহলে ক্লোজিং এন্ট্রির মধ্যে আমাদের ডেট সার্ভিস ফান্ড আর ক্যাপিটাল প্রজেক্ট ফান্ডের জন্য কোনো ক্লোজিং এন্ট্রি নাই, কারণ আমাদের টেম্পোরারি অ্যাকাউন্ট না। টেম্পোরারি যত ধরনের অ্যাডিশনসগুলো আছে এগুলোকে আমরা চেঞ্জ করে আমরা ক্লোজ করে নিব। দেখো এই যে অ্যাডিশন, যতগুলো অ্যাডিশন ছিল আমাদের, ডেপোজিট ইন পুল ইনভেস্টমেন্ট থেকে শুরু করে ডেপোজিট, এই যে দুটো ডেপোজিট, এরপরে ইনভেস্টমেন্ট আর্নিংস, এই যে ইনভেস্টমেন্ট আর্নিংস, চেঞ্জ ইন ফেয়ার ভ্যালু। তাহলে আমাদের যে এক্সটার্নাল পার্টিসের যে চেঞ্জটা আছে ডেপোজিট থেকে শুরু, মোট কত যতগুলো অ্যাডিশন অ্যাকাউন্ট আছে, এটা টেম্পোরারি অ্যাকাউন্ট, এগুলো প্রত্যেকটা আমরা ক্লোজ করবো, কারণ এটা আমরা নেট অ্যাসেট বা ফিনান্সিয়াল স্টেটমেন্টে এটাকে আমরা করবো, এটাকে আমরা রিপোর্ট করবো। তাহলে নেট অ্যাসেট হেল্ড ইন ট্রাস্ট ফর পার্টিসিপেন্ট টাউন অফ কেলভিন হলো কত, 1,04,60,000, আর নেট অ্যাসেট হেল্ড ইন ট্রাস্ট ফর পার্টিসিপেন্টস কেলভিন ইন্ডিপেন্ডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট হলো 52,30,000। এটা আমাদের ক্লোজিং এন্ট্রি, ঠিক আছে, ডেবিট ক্রেডিট। আচ্ছা, তাহলে ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখো, ফিনান্সিয়াল স্টেটমেন্টে এখানে আমরা এই করব, আমাদের ক্যাশের
যা ছিল সব লেজার করে আমরা তো এই অ্যামাউন্টগুলো পাই। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দেওয়া হলো অ্যাক্রুড ইন্টারেস্ট রিসিভেবল, আগে ছিল 7,10,000 টাকা, ওটা আমরা পেয়ে গেলাম, এখন 7,20,000 টাকা। আর লায়াবিলিটিস হিসেবে আমরা দুটো ইন্টারনাল পার্টিসকে আমরা লায়াবিলিটিস হিসেবে দেখাচ্ছি। ডিউ টু ইন্টারনাল পার্টিস যে অ্যামাউন্টটা আছে, মানে ডেট সার্ভিস আর ক্যাপিটাল প্রজেক্ট ফান্ড, এই দুটো মিলে আমরা অ্যামাউন্টটা দেখাচ্ছি। আর নেট অ্যাসেটের মধ্যে আমাদের টাউন অফ কেলভিন এবং কেলভিন ইন্ডিপেন্ডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট, ঠিক আছে, নেট অ্যাসেটের মধ্যে এই দুজন। তাহলে এটা আমাদের স্টেটমেন্ট অফ নেট অ্যাসেট। আর একটা আছে আমাদের স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন নেট অ্যাসেট। দেখো অ্যাডিশনসে ডেপোজিট ইন পার্টিসিপেন্ট আমাদের ছিল, এরপরে ইনভেস্টমেন্ট আর্নিংস হয়েছে, ইনক্রিজ ইন ফেয়ার ভ্যালু হয়েছে। প্রথমে যে ডেপোজিটটা ছিল তার সাথে আমরা ফেয়ার ভ্যালুর যে ইনভেস্টমেন্টের যে আর্নিংস মানে ইন্টারেস্টটা পেলাম, এবং যেটা আমাদের কি বলে ফেয়ার ভ্যালু চেঞ্জের জন্য যে ইনক্রিজের জন্য যেটা হলো সেটাকে আমরা যোগ করেছি। তাহলে এই দুটো মিলে মানে টাউন অফ কেলভিন আর কেলভিন স্কুল ডিস্ট্রিক্ট ক্যাপিটাল প্রজেক্ট ফান্ড দুটো মিলে আমরা এই অ্যামাউন্টটা পেয়েছি। তাহলে আমাদের কোনো ওপেনিং ব্যালেন্স এখানে ছিল না। আমাদের নেট অ্যাসেট তাহলে কত হয়েছে, 1,56,9 লাখ। ঠিক আছে, তাহলে এই হলো আজকে আমাদের ট্রাস্ট ফান্ড, আমরা ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড সম্পর্কে আজকে পড়লাম। তাহলে নেক্সট ক্লাসে আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো ইনশাল্লাহ। তারপর যদি প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। আমরা নেক্সট ক্লাসে তাহলে পরবর্তী যে ফান্ডগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ বলছি, সবাই ভালো থেকো, আমার জন্য অনেক দোয়া করো। আসসালামু আলাইকুম।